ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের এক চীন নীতির প্রতি সমর্থন নিয়ে দর কষাকষিতে বেইজিং এর অস্বীকৃতি। প্যারিসে শুরু হলো মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা। ইসরায়েলের প্রত্যাখ্যান, পোপ ফ্রান্সিসের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক। সিরিয়া সংকট নিয়ে আস্তানা শান্তি আলোচনায় প্রধান বিরোধী দল এইচএনসির সমর্থন। দামেস্কের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ। এবং ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে শতাধিক মৃত্যুর আশঙ্কা, 4 জনকে জীবিত উদ্ধার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। যুক্তরাষ্ট্র এক চীন নীতির প্রতি সমর্থন অব্যাহত রাখবে কিনা এ নিয়ে কোনো আলোচনা বা দর কষাকষির সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে বেইজিং। একই সঙ্গে তাইওয়ান বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছে চীনা পররাষ্ট্র দপ্তর। এর মধ্যেই তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ওং ওয়েন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছেন। এদিকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগ মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে তার বিরুদ্ধে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। আবারও ট্রাম্প বিরোধী স্লোগানে মুখর রাজধানী ওয়াশিংটন ডিসি। নির্বাচিত হওয়ার পরই দেশব্যাপী প্রতিবাদের মুখে পড়া ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 7 দিন। নবনির্বাচিত প্রেসিডেন্টকে ভাঁড় হিসেবে উল্লেখ করে তার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের চরম মাত্রায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে বিক্ষোভকারীরা। সুশীল সমাজের সদস্যদের পাশাপাশি ডেমোক্র্যাট দলীয় নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন। আমরা ট্রাম্পের কাছে কোনো দাবি নিয়ে আসিনি, কারণ তিনি যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের পরিচয়ে প্রমাণ হয়েছে তার নীতির কোনো পরিবর্তন হবে না। দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তিনি সব মার্কিনীকে সমান দৃষ্টিতে দেখেন না, তাই নাগরিক অধিকার রক্ষার আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। একই দিন তাইওয়ানি প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের ক্যালিফোর্নিয়া সফরের বিরোধিতা করে সান ফ্রান্সিসকোতে বিক্ষোভ করে চীনা বংশোদ্ভূত মার্কিনরা। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তাইওয়ানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিকল্পনার নিন্দা জানায় তারা। তাইওয়ানি প্রেসিডেন্ট তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে চান, তা হতে দেয়া যাবে না। চীনের অখণ্ডতার প্রতি সমর্থন জানানোর উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি। নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এক চীন নীতির প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিলেও শুক্রবার এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে সমঝোতার মাধ্যমে চীন মার্কিন সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন তিনি। এর একদিন যেতে না যেতেই চীন সাফ জানিয়ে দিয়েছে সংবেদনশীল এই বিষয়টি নিয়ে তারা কোনো রকম দর কষাকষিতে রাজি নয়। এক চীন নীতির প্রতি মার্কিন সমর্থনকে ওয়াশিংটন বেইজিং সম্পর্কের মূল ভিত্তি বলে শনিবার চীনা পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে রুশ হ্যাকিং প্রসঙ্গ টেনে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অবৈধ প্রেসিডেন্ট বলে উল্লেখ করায় জ্যেষ্ঠ কংগ্রেসম্যান জন লুইসের কড়া সমালোচনা করেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, লুইসের উচিত বেশি কথা বলা পরিহার করে তার দায়িত্বের দিকে মনোযোগ দেয়া। তবে লুইসকে বীর ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা উল্লেখ করে ট্রাম্পের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেমোক্র্যাট সমর্থকরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেনে রুশ দূতাবাসের এক সূত্রের বরাতে সানডে টাইমস জানায়, ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে ট্রাম্প আইসল্যান্ডে পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে এই সম্মেলনের নির্ধারিত কোনো তারিখ প্রকাশ করা হয়নি। 1986 সালে রিকজাভিকে সোভিয়েত ও মার্কিন নেতাদের ঐতিহাসিক সম্মেলনের পর এই প্রথমবারের মতো দুপক্ষের কোনো শীর্ষ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। পুতিন ট্রাম্প এ বৈঠকের মধ্য দিয়ে রুশ মার্কিন সম্পর্কের নতুন অধ্যায় সূচনা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশের একদিন পরই রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলোচনায় বসার ইঙ্গিত পাওয়া গেল। দেখছেন আন্তর্জাতিক সময়। যখন কোন স্ট্রং টিমের সঙ্গে খেলবি তখন তোরা রূপপুর জুনিয়র ক্রিকেট ক্লাব না, তোরাই বাংলাদেশ। তুই রাফিনা আমাদের সাকিব, তুই মুশফিক, তুই তামিম, আর তুই ক্যাপ্টেন মাশরাফি দ্য ফাইটার। জীবনে হার জিত ভুলে শেষ পর্যন্ত লড়ে যাও, বিজয় আসবেই। রবি। ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ শুরু হতে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের 70টি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। তবে একপাক্ষিক উল্লেখ করে সম্মেলন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
এর মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বক্তব্যের আলোকে মার্কিন দূতাবাস যেন তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে না নেওয়া হয় সেজন্য ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ফিলিস্তিনের সংকট নিরসনে প্রায় ৭০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণে রোববার প্যারিসে শুরু হয়েছে ফ্রান্সের প্রস্তাবিত শান্তি আলোচনা। এ আলোচনায় ইসরায়েল বিরোধী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের সমর্থন পেতে পারে ফিলিস্তিন। ফিলিস্তিন এই উদ্যোগকে স্বাগত জানালেও এ পদক্ষেপকে নিরর্থক উল্লেখ করে সম্মেলন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সম্মেলনকে ইসরায়েল বিরোধী ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। ইসরায়েল অভিযোগ করেছে ফিলিস্তিনিদের সন্ত্রাসে মদদ দেয়া এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়াই শান্তি প্রক্রিয়ার এগিয়ে নেয়ার পথে প্রধান বাধা। পরিস্থিতি আরও জটিল হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ক্ষমতায় এলে ইসরায়েলে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেয়। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন এগিয়ে আসলেও এ নিয়ে ট্রাম্প ভিন্ন কিছু না বলায় উদ্বিগ্ন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আর তাই প্যারিস সম্মেলনের আগে শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পোপের সঙ্গে বৈঠকে ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী মার্কিন দূতাবাস ও ইসরায়েলের রাজধানী যেন তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া না হয় সেজন্য প্রভাব খাটানোর অনুরোধ জানান তিনি। এই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে ইসরায়েল ও ফিলিস্তিনের সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে ভ্যাটিকান। মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার পরিণাম কারো জন্যই ভালো হবে না বলে সতর্ক করে ট্রাম্পকে চিঠি দিয়েছেন বলে জানান প্রেসিডেন্ট আব্বাস। এরই মধ্যে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এর অন্যতম শীর্ষ কর্মকর্তা সাইব ইরাকাত। আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিন সরকারের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানান তারা। ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা সফল হলে সবচেয়ে বেশি উপকৃত হবে ফিলিস্তিনের জনগণ, আর ব্যর্থ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা। 1 বছরেরও বেশি সময় ধরে এই আলোচনা আটকে আছে। সম্প্রতি জেরুজালেমে সন্ত্রাসী হামলার পর দুপক্ষের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। সরকারি আলোচনা সহ এই সুর অগ্রগতির জন্য যত পদক্ষেপই নেওয়া হোক না কেন কোনো কাজ হবে না যদি না ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়। এর আগে 2014 সালে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার কারণে তা ব্যর্থ হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ভারতের পাটনায় গঙ্গা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে মৃতের সংখ্যা বেড়ে 24, জীবিত উদ্ধার 6 জনের অবস্থা আশঙ্কাজনক, এখনো কয়েকজন নিখোঁজ। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় আস্তানায় অনুষ্ঠেয় আসন্ন সিরিয়া শান্তি আলোচনায় সমর্থন দিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী পক্ষ হাই নেগোসিয়েশন কমিটি HNC। আলোচনায় অংশ নেওয়ার জন্য ঘোষিত সরকার বিরোধী বিদ্রোহী প্রতিনিধি দলের সদস্যদের প্রতিও সমর্থন জানায় তারা। এবারের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা না থাকলেও এতে যোগ দিতে রাশিয়া ও তুরস্কের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে আঙ্কারা। এদিকে রাসায়নিক হামলার অভিযোগে সিরীয় সেনাবাহিনীর ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। রাজধানী দামেস্কে পানি সরবরাহ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে সিরীয় কর্তৃপক্ষের চুক্তির পর সেখানকার ওয়াদি বারাদার ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ শুরু হলেও আশপাশের এলাকাগুলোতে এখনো চলছে সংঘাত আর সংঘর্ষ। শুক্রবার রাজধানীর প্রধান এই পানি সরবরাহ কেন্দ্রের নিকটবর্তী বাসিমে এলাকা বিদ্রোহীদের কাছ থেকে পুনরুদ্ধারের পর শনিবার শহরের আইন আল খাদরার দিকে অগ্রসর হতে দেখা যায় সিরীয় সেনাদের। সেই সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতিও নিতে দেখা যায় তাদের। যুদ্ধবিরতির মধ্যেই সিরিয়ার আরেক প্রদেশ বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবেও বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। পর্যবেক্ষণ সংস্থা জানায় শনিবার মারাত মিসরিন শহরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত 11 জন নিহত হয়। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে সেখানকার ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করতে দেখা যায় স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটসের সদস্যদের। সিরিয়ার আভ্যন্তরীণ অবস্থা যখন এমন, সেই সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানালেন আগামী 23 জানুয়ারি থেকে কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুরু হতে যাওয়া সিরিয়া শান্তি আলোচনায় রাশিয়া ও তুরস্কের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। তবে তুরস্কের কুর্দি মিলিশিয়া গ্রুপ YPG কে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়ে দেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভূমিকা ছাড়া সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা যে ফলপ্রসূ হবে না তা আমরা অস্বীকার করতে পারি না। এ কারণেই রাশিয়ার সঙ্গে আলোচনা করে আমরা তাদেরকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে ওয়াইপিজির বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। সন্ত্রাস দমনে ভূমিকা রাখার পাশাপাশি তাদেরকে আমরা অতীতে অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু তাতে তারা সাড়া দেয়নি। আসলে তারা আইএস বিরোধী অভিযানেও অংশ নিতে চায় না, তারা চায় সিরিয়ার বিভাজন। আসন্ন আস্তানা আলোচনার প্রতি নীতিগত সমর্থন জানিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী পক্ষ এইচএনসি। শুক্রবার সৌদি আরবের রিয়াদে সিরীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে 2 দিনব্যাপী আলোচনা শেষে এ সমর্থনের কথা জানায় তারা। আস্তানা আলোচনায় অংশ নিতে যাওয়া বিদ্রোহী পক্ষের প্রতিনিধি দলের সদস্যদের প্রতিও নিজেদের সমর্থনের কথা জানায় এইচএনসি। এদিকে নিজ দেশের বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ার সেনাবাহিনীর ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটির 18 জন সরকারি কর্মকর্তা ও একটি আইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অবরোধ আরোপ করা হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল জোর শহরে আইএসের সঙ্গে সিরীয় বাহিনীর সংঘর্ষে অন্তত 30 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 12 জন সরকারি বাহিনীর সদস্য এবং 20 জন আইএস জঙ্গি বলে জানা গেছে। পর্যবেক্ষণ সংস্থা জানায় শনিবার শহরের বিভিন্ন স্থানে অন্তত 6টি বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এছাড়াও ওইসব এলাকায় সরকারি বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়াও এদিন শহরের সরকার নিয়ন্ত্রিত এলাকায় আইএসের গোলাবর্ষণে অন্তত 2 বেসামরিক নাগরিক নিহত হওয়ায় খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 2015 সাল থেকে তেল সমৃদ্ধ এই দেইর আল জোর শহরের বেশিরভাগ এলাকায় আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে অন্তত 7টি বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। প্রদেশটির গভর্নরের এক মুখপাত্র বলেন, আইএস সদস্যরা শুক্রবার কুত এলাকায় এ হামলা চালায়। আইএসের হামলার কারণে লোকজন ঘরবাড়ি ছেড়ে পালানোর পর সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে সেখানকার অধিবাসীরা আগেই পালিয়ে যাওয়ায় এতে কোনো প্রাণহানি ঘটেনি বলেও জানানো হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, আইএসকে সমর্থন না দিলে কুত এলাকার বাসিন্দাদের ঘরবাড়িতে আগুন দেয়া হবে বলে সম্প্রতি হুঁশিয়ার করে দিয়েছিল আইএস। ننگرهار میگوید که این نبرد 2 ساعت ادامه داشت و با عقب زدن نظامیان پاکستانی نبرد پایان یافت. پلیس مرزی میگوید যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মানবিক সংকটের বিষয়ে গোটা বিশ্ব অন্ধের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। শিয়া সম্প্রদায়পন্থী হাউতি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সুন্নি সম্প্রদায়পন্থী সরকারি বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে দেশটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 7,000 মানুষ। এছাড়াও গৃহহীন হয়েছেন 30 লাখেরও বেশি। এমন পরিস্থিতিতে দেশটিতে যে মানবিক সংকট তৈরি হয়েছে তার দ্রুত সমাধানে বিশ্ব সম্প্রদায়ের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। Malnutrition is a slow-burning plague that generates. ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত 8 জনের মৃতদেহ উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড। এছাড়াও এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 4 জনকে। শনিবার লিবিয়া ও ইতালির মাঝামাঝি লিবীয় উপকূল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। তবে নৌকার অভিবাসীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে 3টি জাহাজ এবং কয়েকটি হেলিকপ্টার অংশ নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে শুক্রবার অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে অন্তত 550 অভিবাসীকে উদ্ধার করে ইতালীয় কোস্টগার্ড। Without Borders said on Thursday that rescuers found 27 কানাডাকে অভিবাসী ও মুসলমানদের জন্য নিরাপদ স্থান হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়াও তার সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। আমরা যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, সেখানে যেমন অনেক অভিবাসী থাকেন, আমাদের দেশেও বাইরের অনেক প্রবাসী রয়েছেন। আমাদের এই দেশের উন্নয়নে কানাডীয় মুসলিমদের যথেষ্ট অবদান রয়েছে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে নারীবাদী। বিশ্ব আমাকে যেভাবেই দেখুক না কেন, আমি সব সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী। ব্রাজিলের একটি কারাগারে দুপক্ষের সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। শনিবার ব্রাজিলের নাটাল শহরের আল কাকুজ কারাগারে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা ওই কারাগারে উপস্থিত হলে কারাবন্দীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় বাইরে থেকে গোলাগুলির শব্দ শুনতে পান অনেকে। পুলিশ জানায় নিহতদের সবাইকে শিরশ্ছেদ করা হয়েছে। এটি চলতি বছর ব্রাজিলের কারাগারে তৃতীয় দাঙ্গার ঘটনা। এ মাসের শুরুতে অ্যামাজন ও বোরাইমা অঙ্গরাজ্যে কারাগারে সংঘর্ষের ঘটনায় শতাধিক কারাবন্দী নিহত হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। পাকিস্তানে তীব্র ঠান্ডা ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮। ভারী তুষারপাতে ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে জনজীবন বিপর্যস্ত। ভারতের পাটনায় গঙ্গা নদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। শনিবার বিকেলে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে অন্তত ১০ জনকে। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে একটি নৌকা ৪০ জন যাত্রী নিয়ে পাটনার গঙ্গা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় নদীর মাঝপথে এসে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এছাড়াও নিহতদের পরিবারগুলোকে আর্থিক সহযোগিতারও ঘোষণা দেন তিনি। চীনের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৬ জন। রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, চীনের গুয়াংডং প্রদেশের একটি মহাসড়কে একটি সিমেন্টবাহী ট্যাঙ্ক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কয়েকটি গাড়িতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরুর পাশাপাশি ট্যাঙ্কারের চালককে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 有几台小车已经挤在营，肇事司机已被带到交警部门。事故原因。রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় পোল্যান্ডের ন্যাটো সামরিক ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন সেনা বহরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালো দেশটির সরকার। শনিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী বিটা জিদলোর পক্ষ থেকে দেশটিতে মার্কিন সেনাদের স্বাগত জানানো হয়। যে কোনো ধরনের রুশ হামলা মোকাবিলায় পূর্ব ইউরোপের দেশগুলোর সীমান্তে ন্যাটোর শক্তি বৃদ্ধির অংশ হিসেবে প্রায় ২৭০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়। এটি এ যাবৎকালের ইউরোপে সবচেয়ে বড় মার্কিন সেনা সমাবেশ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ডে আরও ৫০০ মার্কিন সেনা মোতায়েনের কথা রয়েছে। অন্যদিকে রাশিয়াও মস্কো ও তার আশপাশে সেনা উপস্থিতি বাড়িয়েছে। তুরস্কে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো সংক্রান্ত সংবিধান সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। শনিবার দেশটির সংবিধানের একটি অনুচ্ছেদে আরও ৩টি ধারা সংযুক্ত করে নতুন এই সংশোধনী বিলের আকারে অনুমোদন দেওয়া হয়। পার্লামেন্টের ৫৫০ সদস্যের মধ্যে ৩৪৩ জন প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর ফলে এখন থেকে নতুন আইন প্রণয়নের প্রস্তাব ও মন্ত্রিসভায় নিয়োগ দেয়া সহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে তুর্কি প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ল। এছাড়াও এদিন প্রেসিডেন্ট প্রার্থীর ন্যূনতম যোগ্যতা বিষয়ক আর্টিকেল ৭ এর সংশোধনী প্রস্তাবেরও অনুমোদন দেয় পার্লামেন্ট। এখন থেকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে ৪০ হওয়ার পাশাপাশি প্রার্থীকে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী এবং তুরস্কের নাগরিক হতে হবে। বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সরকারের নির্দেশে রাজধানী ব্রাসেলসের মোলেনবিক এলাকায় বেশ কয়েকটি বাড়িতে সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এ সময় মোলেনবিকের সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অভিযান চলাকালে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়। ২০১৫ সালে নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় জড়িত ৩ সন্ত্রাসী মোলেনবিকে ধরা পড়ার পর থেকেই দেশটিতে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ভারতের কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। এ সময় তল্লাশি চালিয়ে ভারী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে দাবি বিএসএফ এর এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার পাকিস্তান সীমান্তে সন্দেহজনকভাবে ৪ থেকে ৫ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে নিহত হন একজন। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানানো হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকটি আধুনিক অস্ত্র, গুলি ও স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়।
ভারতের যেসব সেনা সদস্য গণমাধ্যমে দৃষ্টি কাড়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির নতুন সেনাপ্রধান বিপিন রাওয়াত। রোববার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন যে সেনা নিয়মতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধান না করে অন্য উপায় অবলম্বন করে তিনি তার নীতি থেকে সরে যাচ্ছেন, আর তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সম্প্রতি এক সেনা সদস্য ফেসবুকে লেখেন, জ্যেষ্ঠ কর্মকর্তা তার পোশাক ও জুতা পরিষ্কার করতে ওই সেনাকে বাধ্য করে। এরপর বেশ কিছু গণমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর ধারাবাহিকতায় সেনাপ্রধান তার পক্ষ থেকে এ কঠোর বার্তা দেয়া হয়। পুলিশের কেন ভুঁড়ি থাকবে, এ প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। হামলাকারী কমল দে নামের ওই যুবক বিএসএফ এর সাবেক সেনা সদস্য। তিনি বলেন, কঠিন শারীরিক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পর কলকাতা এবং রাজ্য পুলিশ সদস্যদের অনেকেরই ভুঁড়ি হয়ে যায়, তাই মানসিকভাবেও তারা অসতর্ক হয়ে পড়েন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা না হলেও কমলদের যুক্তি, ভুঁড়ি হলে একজন পুলিশ সদস্য শারীরিক ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি তিনি নানা জটিলতার মুখোমুখি হতে পারেন। এরই মধ্যে আদালত 1 মাসের জন্য পুলিশের ভুঁড়ি নিয়ে করার মামলার প্রতিবেদন জমা দিতে বলেছেন। আইভরি কোস্টে বিদ্রোহী সেনাদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সরকার। শুক্রবার রাতে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানান। দেশটির সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী ও বিদ্রোহী সেনাদের মধ্যে এ সমঝোতা হয়েছে বলে জানা গেছে। এতে সন্তোষ প্রকাশ করেন সেনা সদস্যরাও। বেতন, বোনাস ও আবাসনের দাবিতে গেল সপ্তাহে আইভরি কোস্টের সেনাদের একাংশ বিদ্রোহ শুরু করে। সেনাদের বোনাস দেওয়ার শর্ত থেকে সরকার পিছিয়ে যাবে এমন আশঙ্কায় গোলাগুলির ঘটনাও ঘটে। সরকার তাদের দাবি মেনে নেওয়ার পর বিদ্রোহের অবসান ঘটে। ফিজিতে 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশটির রাজধানী সুভা থেকে 224 কিলোমিটার দূরে এবং নাদি থেকে 152 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতা জারি করা হয়নি। গেল সপ্তাহে 7.2 মাত্রা ভূমিকম্পে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। পাকিস্তানে তীব্র ঠান্ডা ও বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। ভারতের উত্তরাঞ্চলে ভারী তুষারপাত ও বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টি, তুষারপাত ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। ভারতের উত্তরাঞ্চলে ভারী তুষারপাত ও বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। আগামী 2 দিনের মধ্যে ভারতের হিমাচল প্রদেশের কয়েকটি জেলায় ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বাসিন্দাদের নিরাপদে অবস্থান করার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। হিমাচল প্রদেশের শিমলা সহ 6টি জেলায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। टेम्परेचर तो बहुत काफी ज्यादा लो है, तो इस वजह से काफी दिक्कत आ रही है। मैनेज करना पड़ रहा है, आग जलानी पड़ रही है। तो मौसम खराब रहेगा। अभी आज भी हिमाचल प्रदेश के जो कुछ एक इलाके हैं, ऊपरी इलाके हैं, इसमें हल्की से दरमियानी। পাকিস্তানে তীব্র ঠান্ডা ও বৃষ্টিজনিত দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। বেলুচিস্তানের নাসিরাবাদ, জাফরাবাদ, সিবি, বোলান সহ বেশ কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাসকারী কয়েক হাজার বাসিন্দা গৃহহীন হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। রাস্তায় পানি জমে যাওয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টির সঙ্গে তুষারপাত ও শৈত্যপ্রবাহে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন প্রদেশে 18 ইঞ্চি পুরো তুষার জমে গেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বিমানের বেশ কয়েকটি ফ্লাইট। ফলে দুর্ভোগের কবলে পড়েছেন যাত্রীরা। এছাড়া টেক্সাস, মিসৌরি, ওকলাহোমাতে প্রায় 25,000 ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আফরিন জেরিন, সময় সংবাদ। মার্কিন নভোযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেস এক্স এর ফ্যালকন 9 এর সফল উৎক্ষেপণ করা হয়েছে। গেল সেপ্টেম্বরে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা একটি মহাকাশযান বিধ্বস্তের পর শনিবার ক্যালিফোর্নিয়া উপকূলের ভেন্ডেনবার্গ সামরিক ঘাঁটি থেকে আবার ফ্যালকন 9 এর উৎক্ষেপণ করে স্পেস এক্স। এবারের অভিযান সফল হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। উৎক্ষেপণের 1 ঘন্টা 15 মিনিট পর নভোযানটি নিরাপদে ভূপৃষ্ঠে ফিরে আসে।
নভোযানটির সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রসদ পাঠানোর কাজ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। Passing through the region of maximum dynamic pressure right now. This is where the second stage engine is lit. You can see it there. যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে 100টি ম্যাক্স 737 মডেলের বিমান কিনে নিতে যাচ্ছে ভারতের স্পাইস জেট। এ বিষয়ে বোয়িং এর ভাইস চেয়ারম্যান রেই কন্নার জানিয়েছেন, অর্ডার দেয়া নতুন বিমানগুলো পরিবেশ বান্ধব। চাহিদা বাড়ায় বিমান অর্ডার বাড়িয়েছে এশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স। এর আগে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছে বিমানের অর্ডার দিয়েছে ইন্টারগ্লোব, ইন্ডিগো, গো এয়ার। এখন পর্যন্ত বোয়িং এর কাছে $2,200 কোটি অন্তত 205টি বিমানের অর্ডার দিয়েছে স্পাইস জেট। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিমান প্রদর্শনী চলার সময় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়েছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে স্থানীয় হাত ইয়াই বিমানবন্দরে আয়োজিত ওই বিমান প্রদর্শনীতে অংশ নিয়েছিল বিমানটি। প্রদর্শনী চলার সময় আকাশে সুইডেনের তৈরি ওই যুদ্ধ বিমানটির পাইলট হঠাৎই এর নিয়ন্ত্রণ হারালে মাটিতে বিধ্বস্ত হয় বিমানটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পাইলটের। এই ঘটনার পরপরই জাঁকজমকপূর্ণ এই বিমান প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। থাইল্যান্ডে প্রতি বছর শিশু দিবস উপলক্ষে এই বিমান প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। বিশ্ব যখন বর্ণবাদ আচরণের বিরুদ্ধে সরব, তখন আরও একবার জয় হল বর্ণবৈষম্য বিরোধী মতের। পরিবারের অমতে মার্কিন কৃষ্ণাঙ্গ তরুণকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করায় ক্ষুব্ধ হয়ে মেয়ের সব খরচ বন্ধ করে দিয়েছেন বাবা। তবে এতেও দমে যাননি 18 বছর বয়সী শ্বেতাঙ্গ মার্কিন তরুণী এলে ডাউডেল। তার সঙ্গে বৈষম্যমূলক আচরণের বিবরণ তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সঙ্গে সাহায্যের আবেদন জানিয়েছেন সবার কাছে। বিফলে যায়নি তার সেই পদক্ষেপ। এলের আবেদনে সাড়া দিয়েছেন বহু মানুষ। একদিনে তার তহবিলে জমা পড়েছে $15,000-এরও বেশি। অবশেষে চূড়ান্তভাবে সম্পর্কের ইতি টেনে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন হলিউডের আলোচিত জুটি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। এর মধ্যে দিয়ে গত কয়েক মাস ধরে চলা টানাপোড়েনের অবসান ঘটালেন এই দুই হলিউড তারকা। বিচ্ছেদে জনি ডেপ শেষ পর্যন্ত স্ত্রী অ্যাম্বারকে $7 মিলিয়ন দিতে সম্মত হয়েছে। আর এই টাকা দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাম্বার। গত কয়েক মাস ধরে তাদের এই বিচ্ছেদের খবরটি গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। হলিউডের এই তারকা দম্পতি জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে সুখে থাকার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের মে মাস থেকে জনি ডেপ অ্যাম্বার হার্ডের সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকে। এরপর ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করে অ্যাম্বার। গত আগস্টে 18 মাসের বিবাহিত জীবনের ইতি ঘটে। বিবাহ বিচ্ছেদে সম্মত হলেও আদালতে জনি ডেপ তার বিরুদ্ধে অ্যাম্বার হার্ডের করা অভিযোগ অস্বীকার করেন। নিউজিল্যান্ডের ক্রিকেটের সৃষ্টি, গল্প, রচনা সব যেন এক ফ্রেমে বন্দী করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ওয়েলিংটনের ইতিহাসে 59তম টেস্ট চলছে। বহু বছরের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামের জাদুঘরে নিউজিল্যান্ড ক্রিকেট আর বিশ্বের সব দুর্লভ অর্জন বাধাই করে রাখা আছে। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। 1930 সালে ওয়েলিংটনের বেসিং রিজার্ভের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা। অনেক গল্পের সাক্ষী এই ক্রিকেট ক্যানভাসটি। তাই তো 40 বছর আগে ক্রিকেট নিউজিল্যান্ডের উদ্যোগে ওয়েলিংটনের বেসিং রিজার্ভে প্রতিষ্ঠিত করা হয় নিউজিল্যান্ড ক্রিকেটের জাদুঘর, যেখানে দুর্লভ সব গল্প চোখে পড়েছে ক্রিকেট দর্শনার্থীদের। এই যেমন টেস্ট ক্রিকেটে প্রথম 400 উইকেট নিয়ে নাইট উপাধি পাওয়া স্যার রিচার্ড হ্যাডলির অর্জনের নানা কীর্তি। শুধু তাই না, আরেক কিউই গ্রেট মার্টিন ক্রুর 299 রানের ব্যাটিং কিংবা কিউই নারী ক্রিকেটের অগ্রযাত্রার নেতৃত্ব দেওয়া ডেভিড হকলির নানা অর্জনগুলো। এছাড়াও ক্রিকেট বিশ্বের তারকাদের বেসিং রিজার্ভের নানা গল্প। Some pretty impressive history here.
এই ভেন্যুতে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয় এসেছে। শুধু তাই না, দীর্ঘদিনের ক্রিকেটের ইতিহাস ঐতিহ্য সব এখানে খুব যত্নে রাখা হয়েছে। শুধু যে নিউজিল্যান্ডের ক্রিকেটের অর্জন আছে তা কিন্তু নয়, ক্রিকেট বিশ্বে যারা সেঞ্চুরি বা 5-এর অধিক উইকেট পেয়েছেন সবই পাবেন এই জাদুঘরে। নিউজিল্যান্ডের ক্রিকেট প্রজন্মকে এই জাদুঘর উৎসাহ দেয় বলে বিশ্বাস নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ হলেই সবার জন্য খোলা থাকে জাদুঘরটি। রয়েছে 25,000-এরও বেশি ঐতিহাসিক নিদর্শন আর 100-টিরও বেশি রেকর্ডের ব্যাট। আমি ক্রিকেটের খুব বেশি কিছু জানতাম না, কিন্তু এখানে আসার পর অনেক কিছু শিখতে পেরেছি। আমার প্রিয় ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামের অনেক কিছু দেখেছি। এটি একটি ঐতিহাসিক মাঠ। অনেক বাচ্চারা এখানে আসে, আমাদের ক্রিকেটের ঐতিহ্য সম্পর্কে জানে। আসলে এটি একটি ভালো উদ্যোগ। বেসিং রিজার্ভে হওয়া 58টি টেস্টের ফলাফল খোদাই করে লেখা আছে। আর স্বাগতিক ও অতিথিদের ড্রেসিং রুমে বেসিং রিজার্ভের ওনার বোর্ডে রয়েছে কীর্তি গড়া সব ক্রিকেটারের নাম। ক্রিকেট নিউজিল্যান্ডের এই জাদুঘরে 2001 আর 2008 সালে বাংলাদেশে ইনিংস ব্যবধানে হারের দুঃখের গল্প থাকলেও বেসিং রিজার্ভের হল অফ ফেমে বিখ্যাত সব ক্রিকেটারের নামের পাশে এখন সাকিব, মুশফিকের নামগুলো অনন্য গর্বের বাংলাদেশিদের। ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের এক চীন নীতির প্রতি সমর্থন নিয়ে দর কষাকষিতে বেইজিং এর অস্বীকৃতি। প্যারিসে শুরু হলো মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা। ইসরায়েলের প্রত্যাখ্যান, পোপ ফ্রান্সিসের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক। সিরিয়া সংকট নিয়ে আস্তানা শান্তি আলোচনায় প্রধান বিরোধী দল HNC'র সমর্থন। দামেস্কের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ। এবং ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে শতাধিক মৃত্যুর আশঙ্কা, 4 জনকে জীবিত উদ্ধার। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।